এবার জানতে চাইবো আপনার আন্তর্জাতিক প্রতিযোগিতা সম্পর্কে। আসলে শুরু থেকে বলতে গেলে আমি ছোটোবেলায় কোনো সময় কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করিনি, কারণ আব্বাজান উনি খুব অপছন্দ করতেন কম্পিটিশনে অংশগ্রহণ করাটা। তিনি বলতেন যে ছোটো বয়সে বেশি কম্পিটিশনে গেলে পড়াশোনার ক্ষতি হবে, সময় নষ্ট হবে, সময় নষ্ট হবে বা এক ধরনের অহংকার আসতে পারে। তো এই সেন্স থেকে উনি সবসময় বলতেন যে না, তুমি যখন যোগ্য হবে সেদিন তুমি ইনশাল্লাহ অংশগ্রহণ করবে। তো আমি যখন পড়াশোনা শেষ করে 2009 বাংলাদেশে আসলাম, তো তারপর 1-1.5 বছর কোনো কম্পিটিশন অংশগ্রহণ আর কি করা হয়নি। তো 2011 সালে ইরান কালচার সেন্টার থেকে আমাকে বলা হলো যে আপনি এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে ইচ্ছুক কিনা, ইরান ইন্টারন্যাশনাল কম্পিটিশনে। আচ্ছা। তো আমি বললাম হ্যাঁ আমি ইচ্ছুক। তো আলহামদুলিল্লাহ আমি গেলাম ইরানে, এবং আলহামদুলিল্লাহ সে বছরই ইরানের ইতিহাসে যে কোনো বাংলাদেশি ইরান ইন্টারন্যাশনাল কিরাত কম্পিটিশনে 3rd প্লেস আর কি আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। তারও ঠিক 1 মাস আগে আমি দুবাইতে একটি ইন্টারন্যাশনাল কম্পিটিশন হয়ে থাকে, আপনি জানেন হিফজেরটা, কিন্তু একটা হচ্ছে তেলাওয়াতের একটা আর কি হয়, সেই কম্পিটিশনে আমি আর কি মানে অংশগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ। তো সেখানে বিশ্বের বিভিন্ন দেশের আপনার 200-র মতো আর কি কম্পিটিটর ছিল। তো আজমানুত তারতিল যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপে আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট হয়েছি। আমার জীবনে এই দুটি কম্পিটিশনে আর কি অংশগ্রহণ, এবং দুটিতে আলহামদুলিল্লাহ আমি স্থান পেয়েছি, দুবাইতে ফার্স্ট প্লেস এবং ইরানে 3rd প্লেস। এবার জানতে চাইব, আপনি বলছিলেন অফেয়ারে যে আপনি বিশ্বের বিভিন্ন দেশের রাজপ্রাসাদে তেলাওয়াত করে থাকেন, প্রেসিডেন্ট প্যালেসে তেলাওয়াত করে থাকেন, একটু কোনো ঘটনা, স্মরণীয় ঘটনা? আমি কতগুলো দেশে পর্যন্ত গিয়েছেন? আচ্ছা, আমি 2011 সালে ইরানের কম্পিটিশন শেষ করার পর আর কম্পিটিশন করব এটা আমার আর চিন্তায় আসেনি। তো 2011 সালে যখন আমি দেশে আসলাম, আসার সাথে সাথেই RTV-তে একটি কম্পিটিশন হয়েছে রমাদান মাস উপলক্ষে, আলোকিত কোরআন। জি জি। তো তৎকালীন সেই অনুষ্ঠানে আর কি আমি জাজ হিসাবে আর কি বসি। তো তারপর থেকে কন্টিনিউ আমি আর কি বাংলাদেশের বিভিন্ন যে চ্যানেলগুলো রয়েছে সেখানে আর কি জাজ হিসাবে আর কি কাজ করা শুরু করি, এবং সেই সাথে 2012 সালে সর্বপ্রথম আমি একজন ইন্টারন্যাশনাল জাজ হিসাবে তানজানিয়া সফর করি। 12 সালে জি। তো এই আমার জাজ হিসাবে আমার যে কাজ শুরু আর কি। হ্যাঁ, তো তানজানিয়ার পর ইরাকে জাজ ছিলাম ইন্টারন্যাশনাল কম্পিটিশনে। তো তারপর আমি এভাবেই আর মানে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে যাচ্ছি অ্যাজ এ জাজ। এবং সেই সাথে 2014 সালে আমি সর্বপ্রথম মরক্কো অ্যাম্বাসি থেকে আমার একটা ফোন আসে যে আমাদের কিং অফিস থেকে আপনার জন্য দাওয়াতনামা এসছে। আমি একটু আশ্চর্য হলাম যে মরক্কোর বাদশাহ অফিস থেকে মানে আমার জন্য দাওয়াতনামা এসছে। তো জিনিস একটা অবিশ্বাস্য ছিল আর কি আমার জন্য। তো আমি অ্যাম্বাসিতে গেলাম, তো অ্যাম্বাসেডর খুব আমাকে ওয়েলকাম করলেন, এবং তিনি যে দাওয়াতনামা সেটা আমার হাতে দিলেন, বললেন যে আপনার ব্যাপারে মানে ধর্ম মন্ত্রণালয় আমাদের ওনাদের যে মরক্কোর যে মিনিস্ট্রি থেকে যে বললেন ওনারা আপনার ব্যাপারে আর কি আপনার নাম প্রস্তাব করেছেন কিং প্যালেসে, ওখান থেকে আর কি দাওয়াতনামা এসছে তিলাওয়াতের জন্য। তো ওই ছিল আমার প্রথম আর কি মানে মরক্কোর ওই বছর রমাদান মাসে 2014 সালে যাই, এবং রমাদান মাসে মরক্কোর রাজপ্রাসাদ যখন তেলাওয়াত করি, তো এই তেলাওয়াতটি মোটামুটি সারা বিশ্বে খুব ভাইরাল হয়, এবং সেই সাথে মরক্কোর জাতীয় টেলিভিশন রেডিও তারা সরাসরি আর কি সম্প্রচার করে। তো আলহামদুলিল্লাহ তারপর থেকে লাগাতার আর কি যাচ্ছি। এর পাশাপাশি না, এখানে তেলাওয়াত শুধু আমি ছিলাম, হ্যাঁ, আর অন্যান্য স্কলারও আসে বিভিন্ন দেশের, যারা ওয়ার্ল্ডের যারা মানে খুব ফেমাস যারা স্কলার যারা আছেন ওনাদেরকে ইনভাইট করা হয়। তারপর আলহামদুলিল্লাহ পরবর্তীতে অনেক দেশে আমি গিয়েছি আপনার বিভিন্ন রাষ্ট্রীয় দাওয়াতে, বিশেষ করে ব্রুনাইয়ের যে বাদশাহ হাসান আল বালাকিয়া ওনার দাওয়াতে আমি গিয়েছি ব্রুনাইতে, জর্ডানের বাদশার দাওয়াতে গিয়েছি, এবং সেই সাথে অনেক দেশের প্রেসিডেন্টদের দাওয়াতে আলহামদুলিল্লাহ গিয়েছি, প্রেসিডেন্ট প্যালেসে আর কি আলহামদুলিল্লাহ পড়েছি। আলহামদুলিল্লাহ। এই তেলাওয়াত করা অবস্থা কোনো স্মরণীয় ঘটনা? তেলাওয়াতের স্মরণীয় ঘটনা বলতে তেলাওয়াতে তাদের অভিব্যক্তি, প্রেসিডেন্টদের, হ্যাঁ, তারা খুশি হন যে একজন বাংলাদেশি হিসাবে, একজন অনারব হিসাবে, মানে যখন তারা আমার তেলাওয়াত শুনেন তারা আলহামদুলিল্লাহ খুব খুশি হন, এবং তারা আমাকে অ্যাপ্রিসিয়েট করেন। মানে আমাকে ব্রুনাইয়ের বাদশাহ জিজ্ঞেস করেছিলেন যখন আমি ওনার সঙ্গে তেলাওয়াত করলাম, তেলাওয়াতের শেষে যখন ওনার সাথে আমার যখন কথা হয়, আমাকে জিজ্ঞেস করেন যে আপনি ঢাকায় থাকেন নাকি অন্য কোনো সিটিতে থাকেন। তখন বুঝলাম যে ওনারা আসলে বাংলাদেশকে ভালো করে চিনেন। যে আচ্ছা আচ্ছা। তো আমি বললাম আমি ঢাকাতেই থাকি। খুব খুশি হলেন, খুব অ্যাপ্রিসিয়েট করলেন। আপনি জাজের কথা বলছিলেন, আন্তর্জাতিক বিচারক। আমি তো 12 সালে আর কি তানজানিয়া কম্পিটিশন শুরু করি।
তো আমার এই জাজমেন্ট অর্থাৎ এই বিচারক হওয়ার এই জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি ছিল সেটি যে এবছর ইরানের যে বিশ্বের সর্ববৃহৎ যে কম্পিটিশন যেটি হয়ে থাকে ইরানে হিফজ এবং কিরাতের, যদিও মালয়েশিয়ার কম্পিটিশনটি হচ্ছে ওল্ডেস্ট কম্পিটিশন, যেটি 1961-এ শুরু হয়েছে, কিন্তু আয়োজনের দিক থেকে ইরানের কম্পিটিশনটি সবচেয়ে সর্ববৃহৎ। তো এই কম্পিটিশনে বিচারক হিসেবে বসা এটা আমার জীবনের একটা স্বপ্ন ছিল। আপনি কি ওখানেই প্রতিযোগিতা অংশ নিয়েছিলেন? জি, সেম কম্পিটিশনে আমি 2011 সালে এই কম্পিটিশনে আমি আর কি থার্ড হয়েছিলাম। আচ্ছা। তো আমার একটা স্বপ্ন ছিল যে একদিন ইনশাআল্লাহ আমি এই কম্পিটিশনে বিচারক হিসেবে বসবো। তো ঠিক আল্লাহ পাক প্রায় 14 বছর পর আমার এই স্বপ্ন বাস্তবে আর কি রূপ দিলেন, আলহামদুলিল্লাহ। তো আমি 2024 সালে হঠাৎ করে একদিন আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো ইরানের মিনিস্ট্রি থেকে যে শেখ আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই। আমি বললাম ঠিক আছে। তো ওনারা বললেন যে আমরা আমাদের বোর্ড থেকে এবছর আপনাকে বিচারক হিসাবে আর কি সিলেকশন করা হয়েছে। তো এই বিষয়ে আর কি আমরা এবছর ছিলাম টোটাল 20 জন বিচারক এবং 3 জন হচ্ছে মনিটর, 23 জন টোটাল। বিভিন্ন শাখায় হ্যাঁ, বিভিন্ন গ্রুপ, ভোকালস রয়েছে, টিউনস রয়েছে, ওয়াকফ ইবতিদা অর্থাৎ শুরু এবং শেষ অর্থাৎ তিলাওয়াতের ক্ষেত্রে আয়াতের যে শুরু এবং শেষ সেক্ষেত্রে একটা জুরি বোর্ড রয়েছে, রুলসের বিষয়ে রয়েছে, আদায়টা কী হচ্ছে, তার যে প্রনাউন্সিয়েশনটা কী হচ্ছে, এই বিভিন্ন সেক্টরে আসলে বিভিন্ন গ্রুপ আর কি এখানে রয়েছে। টোটাল 20 জন ছিল এবং 3 জন ছিল আপনার এই জাজ প্যানেলের মুশরিফ আর কি, যারা আর কি বলা হয়ে থাকে। মারহাবান মারহাবান মারহাবা।